ইসরায়েল এবং প্যালেস্তাইনের যে একটা যুদ্ধ পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতির মধ্যে হঠাৎ করে ইসরায়েল যখন ইরানকে অ্যাটাক করলো, তারপরেই ইরানের একটা পাল্টা আক্রমণ আমরা দেখতে পেলাম। এবং সেই সঙ্গে যখন পরিস্থিতি ইরানের দিকে ঝুঁকছে, তখনই আমেরিকা এসে, যেটা কিনা আমরা দুদিন থেকে শুনছিলাম যে ট্রাম্প বলেছেন 2 সপ্তাহ টাইম দিয়েছিলেন যে সবাই মিলে একসঙ্গে বসে যাতে শান্তি নিয়ে আসা যায়, সেই জায়গা থেকে হঠাৎ করে আমেরিকা অ্যাটাক করে দিয়েছে 3টে যে পরমাণু গবেষণাগার রয়েছে সেখানে। সেটা পরের বিষয়ে যে সেখানে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে কি আদৌ হয়নি, ঠিক আছে। তো আমার যতদূর ধারণা সেখানে খুব বেশি যে ক্ষয়ক্ষতি হয়েছে আমার মনে হয় না, কারণ ইরান আগেই জানতো যে এই সাইটগুলোতে কিন্তু আক্রমণ হতে পারে। কিন্তু প্রবলেম হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আমি এর আগের ভিডিওতেও বলেছি যে তার মতো নেতা মানে বহুদিন হয়তো আসেনি। তুগলকি রাজ যেটা বলা হতো, পাগল ব্যাপারটা, সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। আমি তার যে সমস্ত কথাবার্তা, এই আছে ওই নেই, এই রকম একটা পরিস্থিতি। আজ একরকম কথা, কালকে আরেক রকম কথা, কখন পাল্টে যায় সেটা বলা যায় না। তো যাই হোক, এই পরিস্থিতিতে একজন নেতা কিন্তু এখনো পর্যন্ত মাথা উঁচু করে সেই সমস্ত আক্রমণের প্রতি আক্রমণ করে যাচ্ছেন এবং সাথে সাথে মাথা উঁচু করে রেখেন। তিনি হচ্ছেন আয়াতুল্লাহ খামেনি। এই খামেনির ব্যাপারে আজকে আমি যখন ভিডিওর শিরোনামটা দেখলাম, তখন ভীষণ ইন্টারেস্ট এসে গেল যে আয়াতুল্লাহ খামেনি নাকি মহানবীর বংশধর, 38তম বংশধর। তো এটা নিয়ে তো ভিডিও করতেই হচ্ছে। যাই হোক, যেহেতু চোখের সামনে পড়ে গিয়েছে, সেই হেতু আমরা ভিডিওটা দেখব এবং ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ইসরায়েলের বিরুদ্ধে একাই লড়ে যাচ্ছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বর্তমানে তাকে বিশ্বের এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। তার জীবন, বংশ পরিচয় ও মুসলিম বিশ্বের বিভক্ত শিয়া সুন্নি মতবাদের মধ্যে সেতুবন্ধন রচনায় খামেনির ভূমিকা নিয়ে বিশ্বজুড়ে গবেষণা ও আলোচনা রয়েছে। শুধু তাই না, একাধিক উৎস থেকে জানা যায় যে তিনি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 38তম বংশধর। আয়াতুল্লাহ খামেনি 1939 সালের 17 জুলাই ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা আয়াতুল্লাহ সৈয়দ জাওয়াদ খামেনি ছিলেন একজন শিয়া আলেম। খামেনির বাবা ও তিনি নিজেও বহুবার নিজেকে হুসেইনি সাইয়েদ দাবি করেছেন, যার অর্থ তারা ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বংশধর। ইমাম হুসেইন ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। ইরানের অনেক ধর্মীয় ও ঐতিহাসিক সূত্র, যেমন দ্য সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনিজ বায়োগ্রাফি, যা ইসলামিক রিপাবলিক অফ ইরান পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছে, এই দাবির সত্যতা প্রদান করেছে। খামেনির জীবনের গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে ইরানি বিপ্লব। 1979 সালে ইসলামী বিপ্লবের অন্যতম নেতৃত্বদানকারী এই আলেমটি বিপ্লব পরবর্তী ইরানের প্রথম রাষ্ট্রপতি হন, যিনি আলেম পরিচয়ে এই পদে অধিষ্ঠিত হয়েছিলেন। 1987 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর আলী খামেনি সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় এবং রাজনৈতিক ক্ষমতার অধিকারী হিসেবে কাজ করে আসছেন তখন থেকেই। আয়াতুল্লাহ খামেনি শুধু ইরানের নয়, বরং মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠেছেন। একজন শিয়া আলেম হলেও তিনি তার বহু ভাষণ ও কর্মকাণ্ডে মুসলিম ঐক্যের উপর গুরুত্বারোপ করেছেন। খামেনি বহুবার বলেছেন, শিয়া সুন্নি বিভেদ ইসলামের জন্য ক্ষতিকর, এটি শত্রুদের ষড়যন্ত্র। আল আলম, প্রেস টিভি ও তেহরান টাইমসের একাধিক রিপোর্ট অনুযায়ী তিনি বারবার সৌদি আরব, মিশর ও পাকিস্তানের সুন্নি আলেমদের সঙ্গে সংলাপের আহ্বান জানিয়েছেন। আয়াতুল্লাহ খামেনি 2010 সালে ইসলামী ঐক্য কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমাদের মধ্যকার ফারাকের চেয়ে মিল বেশি, শত্রুরা চায় এই ফারাককে বড় করে দেখাতে। এছাড়া তিনি পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত দিয়ে মুসলিম ঐক্যের গুরুত্ব ব্যাখ্যা করেন। বিশেষ করে তাকে প্রায়ই সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতটিতে জোর দিতে দেখা গেছে, যেখানে বলা হয়, তোমরা সবাই আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে ধরো এবং বিভক্ত হইও না। খামেনির এই ঐক্যবাদী দৃষ্টিভঙ্গির কারণে শুধু শিয়া নয়, সুন্নি সম্প্রদায়ের মধ্যেও তার প্রতি শ্রদ্ধাবোধের নজির রয়েছে।
প্রেস টিভির সূত্র মতে 2014 সালে গাজায় ইসরায়েলি আগ্রাসনের সময় তিনি ফিলিস্তিনের মুক্তিকামী যোদ্ধাদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়ে বলেন, ফিলিস্তিনকে রক্ষাই আজকের দিনে ইসলাম রক্ষার পথ। তবে তার এই ভূমিকা সবসময় প্রশংসিত হয়নি। সৌদি আরব বা বাহরাইনের মতো সুন্নি নেতৃত্বাধীন দেশগুলো প্রায়ই ইরানের নেতৃত্বকে শিয়া সম্প্রসারণবাদের অভিযোগে অভিযুক্ত করেছে। এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে বিরোধীদের উপর চাপ প্রয়োগ ও একতরফা শাসন চালানোর অভিযোগও। কিন্তু আলী খামেনি বরাবর দাবি করেছেন, কোনো সম্প্রদায় বিশেষের একক আধিপত্য নয়, তার উদ্দেশ্য মুসলিম বিশ্বের ঐক্য। খামেনিকে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩৮তম প্রত্যক্ষ বংশধর বলে মনে করা হয়, বিশেষ করে ধর্মীয় বংশতালিকার ভিত্তিতে। সাইয়েদ উপাধি দ্বারা তাকে চিহ্নিত করা হয়, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের জন্য ব্যবহৃত এবং এটি শিয়া মুসলিম সমাজে বিশেষ মর্যাদার প্রতীক। এই বংশগত সংযোগ তার ধর্মীয় গ্রহণযোগ্যতা ও নেতৃস্থানীয় অবস্থানকে আরও শক্তিশালী করেছে। যদিও এই বংশধারা ধর্মীয় সূত্র ও ঐতিহ্যগত বংশতালিকার উপর ভিত্তি করে গঠিত, তবে আধুনিক পদ্ধতিতে এর সত্যতা যাচাইয়ের কোনো খবর পাওয়া যায়নি। তবুও মুসলিম বিশ্বে এই বিশ্বাস একটি গুরুত্বপূর্ণ প্রতীকী মূল্য বহন করে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। আয়াতুল্লাহ খামেনির প্রসঙ্গে বলতে গিয়ে আমি গতদিনের যে ভিডিওটা করেছিলাম সেখানে তিনি একটা প্রসঙ্গ উল্লেখ করেছিলেন, যখনই তিনি রাষ্ট্রের উদ্দেশ্যে এবং সাথে সাথে বিশ্বের মাঝখানে পৌঁছে দিতে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণে তিনি বারবার ওই সূরা আল ইমরানের কথা উল্লেখ করেছিলেন এবং সূরা আল ইমরানে এটাই বলা হয়েছে যে সবাই একসঙ্গে সংঘবদ্ধ হও এবং শক্তিশালী হও। তো এই কথাটা বারবার এসেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাকে বলা হচ্ছে যে মহানবীর ৩৮তম বংশধর। এরপরে অবশ্যই তার ছেলে টেলে রয়েছে সেরকম। এবং এই যে আমরা জানি ইরান শিয়া প্রধান দেশ এবং এই শিয়া প্রধান দেশের চারিদিকে রয়েছে সুন্নি প্রধান যে সমস্ত দেশগুলো রয়েছে, কিন্তু যদি আমি দেখি যে প্যালেস্তাইনের পক্ষে হয়ে যদি সবচেয়ে বেশি সোচ্চার হয়েছে, সেটা কিন্তু আমার মনে হয় যে ইরানই সেটা সোচ্চার হয়েছে এবং প্যালেস্তাইনকে স্বাধীন করা বা নিজেদের করে রাখার যে চেষ্টা, সেই চেষ্টায় যে সমস্ত সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোকে সরাসরি হেল্প কিন্তু ইরান করেছে। বাকি হয়তো তারা প্রক্সিভাবে হেল্প করেছে, কিন্তু ইরান কিন্তু আমরা দেখেছি যে বারবার যে সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রিরা রয়েছে তারা কিন্তু বারবার বলেছে যে ইরান তাদের স্পষ্টভাবে হেল্প করছে এবং তাদের মদতেই কিন্তু আজকে প্যালেস্টাইনে বা ইসরায়েলে যে সমস্ত হামলা হচ্ছে সেগুলো কিন্তু করা হচ্ছে। তো এই জায়গা থেকে মাঝখানে আমরা দেখেছি যে যদি বলা যায়, এখানে যেটা বলা হলো যে ইরান সবসময় যেটা চাইছে, আদার্স যে সমস্ত মুসলিম কান্ট্রিগুলো রয়েছে তারা মনে করে যে ইরান মুসলিম শাসনকে শিয়া প্রাধান্য দিতে চায়, সেই জন্য খামেনি বারবার চেষ্টা করেছেন। এবং কিছু আগে পর্যন্ত আমরা দেখেছি যে তুর্কির যে প্রধান রয়েছেন তিনিও চেয়েছেন যে তুর্কিকে কেন্দ্র করে মুসলিম যে সমস্ত দেশ আছে তারা গড়ে উঠুক এবং ক্ষমতা যেটা আর কি মানে নিজেকে প্রধান দেখানো, সেই ব্যাপারটা কিন্তু আমরা বারবার দেখেছি। তোমাদের মধ্যেও দেখেছি যে তোমরাও এর আগে যখন যে তুর্কির যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তার কথা অনেক সময় আমরা শুনেছি, তাকে হিরো হিসেবে দেখা হয়েছে অনেকটা সময়। কোনো সময় হয়তো বা আরবের যিনি রয়েছেন তাকে হিরো হিসেবে দেখা হয়েছে এবং একটা সময় ইমরান খানকেও দেখা হয়েছিল। কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি আয়াতুল্লাহ খামেনি, তাকে কিন্তু হিরো হিসেবে দেখা হয়েছে। যদিও শিয়া সুন্নির বিভেদটা আমি অন্তত কিছুটা জানি, কিছুটা বুঝতে পারি। অনেকেই তোমাদের মধ্যে মনে করে যে শিয়ারা সঠিকভাবে যদি মুসলিম হয় সেটা কিন্তু শিয়ারা নয়। এর আগে আমরা কমেন্ট সেকশানে অনেকে বলতে দেখেছি যে শিয়ারা সঠিকভাবে ইসলাম পালন করে না। তারা যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যের মধ্যে আমার যেটুকু মনে আছে
শিয়ারা চেয়েছে যে বংশগত পরম্পরায়, মানে মহানবীর বংশগত পরম্পরায় ইসলামের ক্ষমতা তাদের কাছে থাকবে, কিন্তু সুন্নিদের ক্ষেত্রে সেটা হয়নি। তো এই ধরনের যে সমস্ত পার্থক্যগুলো ছিল সেইগুলোর জন্যই কিন্তু মূল সমস্যাটা। এবং বিভিন্ন জায়গায় আমি যদি পাকিস্তানেও দেখি, বিভিন্ন সময়ে শিয়া সম্প্রদায়কে সুন্নি সম্প্রদায়ের মানুষজন কিন্তু দাবিয়ে রাখে, এবং অনেক শিয়া প্রধান যে সমস্ত মসজিদ রয়েছে সেখানে বোমবাস্ট হয় বিভিন্ন সময়ে, এবং সেখানে দেখা যায় যে তারা খুবই মানে কষ্টের মধ্যে রয়েছে। এই সমস্ত জিনিসগুলো দেখার পরেও আজকে যে একমাত্র খামেনি পুরো পশ্চিমা ওয়ার্ল্ডের মানে বিরুদ্ধে লড়ছেন, এইটা নাড়া তো অবশ্যই দেয়, এবং তোমাদের মধ্যেও দেয় যারা এটা মনে করো। কিন্তু আমার জানা নেই যে এই পরিস্থিতি কত দূর কি গড়াবে না গড়াবে। হয়তোবা এরপরে যদি ইরান অ্যাটাক করে, এবং আমি যেটুকু শুনেছি যে আমেরিকার বিরুদ্ধেও তারা যেতে পিছুপা হবে না, এবং বিশেষ করে তারা ধরে ধরে যে সমস্ত আমেরিকান ঘাঁটি রয়েছে সেই সমস্ত ঘাঁটিগুলোতে আক্রমণ করতে চাইছে। তো ফাইনালি দেখা যাক কি হয় এবং কতটা এসকালেট হয়। এই আমেরিকা যদি পুরোপুরি নেমে পড়ে তাহলে কিন্তু ন্যাটো পুরো সক্রিয় হয়ে যাবে। এরপরে কতদূর কি আছে, রাশিয়া কতদূর সাপোর্ট করবে, হরমুজ প্রণালী যদি বন্ধ করা হয় চীন কতটা সাপোর্ট করবে, কারণ এই পথ দিয়ে কিন্তু তেলের যে আমদানি চীন করে, যার ফলে কিন্তু চীনও এখানে কতদূর সাপোর্ট করবে। যদিও আমরা জানি যে ইরানের সাথে চীন এবং রাশিয়া দাঁড়িয়ে রয়েছে, কিন্তু হরমুজ প্রণালী যদি বন্ধ হয় তাহলে কি চীন সেই সাপোর্টটা করবে কিনা, সব কিছু মিলিয়ে একটা জায়গায় এমন দাঁড়িয়েছে। দুই পক্ষই সমান সমান জায়গায় রয়েছে। কখন কি হয় সেটাই দেখার, আগামী দিনে কি হচ্ছে না হচ্ছে। যাই হোক, বছরটা খুব একটা ভালো যাচ্ছে না। গত 24 থেকে শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক উত্থান পতন দেখতে পাচ্ছি, এবং সাথে সাথে যুদ্ধ বিগ্রহ এগুলো দেখতে পাচ্ছি। এই সময় যত তাড়াতাড়ি চলে যায় তত মানব সভ্যতার জন্য খুবই ভালো আমার মনে হয়, এবং এইটা কেটে যাওয়াই ভালো হবে। যাই হোক, ভিডিওটা সম্বন্ধে তোমাদের মন্তব্য অবশ্যই করো। আমি বেশ কিছু কথা বললাম যেগুলো হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে, এবং সাথে সাথে আমার সাথে দ্বিমতও হতে পারো, কিন্তু আমার এই কথাগুলো আমার কথা নয়, ব্যক্তিগত কথা নয়। তোমাদেরই যে সমস্ত পুরনো কমেন্টস রয়েছে, পুরনো ভিডিও রয়েছে, সেখান থেকে আমি জেনে যেটুকু বলার সেটুকু বললাম। এবার তোমাদের যে মন্তব্য রয়েছে সেগুলো করতে পারো। যাই হোক, আজকের ভিডিও কেমন লেগেছে জানিও, আর ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে গিয়ে অবশ্যই ভিডিওটা দেখো। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।